রোদ উঠেছে, আলোয় ধীরে ধীরে ভরে উঠছে চারিদিক। রাস্তায় গাড়ির শব্দ, মানুষের হাঁটার তাড়া। শহর জেগে উঠেছে নিজের চেনা ব্যস্ততায়। দোকানপাট খুলছে, চায়ের স্টলে ভিড় বাড়ছে। অফিস মুখো মানুষের মুখে তারা। রান্নাঘরে ব্যস্ত সময় কাটাচ্ছেন রোকসানা মল্লিক। নাস্তা তৈরি হয়ে গেছে প্রায়। নয়না নাস্তা সেরে স্কুলে যাওয়ার জন্য ডাইনিং টেবিলে বসে আছে। সোলাইমান মল্লিক মাত্র রেডি হয়ে ডাইনিং রুমে প্রবেশ করলেন। পরনে ফর্মাল পোশাক, মুখে হালকা চাপদাড়ি ওনার। আজকে আমি তোকে স্কুলে পৌঁছে দিয়ে আসবো। চেয়ার টেনে বসতে বসতে বললেন সোলাইমান। আমি তো একাই চলে যেতে পারবো বাবা, তোমার আবার কষ্ট করতে হবে না। সে আমি বুঝবো, পাক্কা বুড়ি একটা। মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে আহ্লাদি স্বরে বললেন তিনি। নয়না মুচকি হাসলো। এর মধ্যে রোকসানা খাবার হাতে ডাইনিং রুমে এলেন। কি কথা হচ্ছে বাবা মেয়ের মধ্যে? তেমন কিছু না মা, আমাকে আজ বাবা স্কুলে পৌঁছে দিয়ে আসবে। তাহলে তো ভালোই। রোকসানা মল্লিক বাপ মেয়েকে খাবার পরিবেশন করে দিচ্ছেন। সোলাইমান মল্লিক খাবার খেতে শুরু করলেন। প্রায় 2 মাস হবে ওরাকে দেখি না। সেই যে এলো, তারপর আর কোনো খোঁজ নেই মেয়েটার। আমার সাথে ফোনে কথা হয় মাঝে মধ্যে, বলতো সবকিছু ঠিকঠাক চলছে এখন। আরিশ আগের থেকে বদলে গেছে, ওর খেয়ালও রাখছে। বললেন রোকসানা। সোলাইমান মনোযোগ দিয়ে শুনলেন সব। আর নয়নাও কথা শুনতে শুনতে খাওয়া শেষ করলো। যাক, তাহলে ভালোই আছি। আমার সাথে তো আরিসের খুব একটা দেখা হয় না। আমাদের কাজ কেবিনের মধ্যেই, মাসে একবার হয়তো বসের কাছে যেতে হয়। বুঝতে পেরেছি। ভাবছি আরিশকে কল করে বলবো মেয়েটাকে নিয়ে 2 দিন থেকে যেতে। সোলাইমান খাবার শেষ করে পানিটুকু খেয়ে বললেন। এই তো ভালো। কি হয়েছে? মানে আরিস কি এতটাই পরিবর্তন হয়েছে যে বললেই ওরাকে নিয়ে আসবে? দীর্ঘশ্বাস ছাড়লেন রোকসানা। নয়না এর মধ্যে বসা থেকে উঠে দাঁড়াল। ভাইয়া অনেক ভালো বাবা, দেখো আপুকে নিয়ে ঠিক বেড়াতে আসবে। নয়নার কথায় মুচকি হাসলেন রোকসানা। সোলাইমান বললেন। এলেই ভালো। আজ তো বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার রেজাল্ট দিয়েছে। সেই দিকে কারোর খেয়াল আছে, নাকি ওরা আর পড়াশোনাই করবে না? নয়না ও রোকসানা একে অপরের মুখ চাওয়াচাই করলো। এবার রোকসানা বললেন। আমি আরার সাথে কথা বলে দেখব। যদিও তোমার মেয়ে লেখাপড়া পছন্দ করে, কিন্তু গ্রাজুয়েট তো কমপ্লিট করতে হবে অন্তত। সোলাইমান ডাইনিং রুম থেকে বেরিয়ে যেতে যেতে বললেন। হ্যাঁ, বলে দেখো আমি এলাম। নয়না, আয় তাড়াতাড়ি। হ্যাঁ বাবা চলো। নয়না মাকে ইশারায় বিদায় জানিয়ে বাবার সাথে বেরিয়ে গেল। ডাইনিং টেবিলের উপর ধোয়া ওঠা ভুনা মাংসের প্লেটটা রাখতে গিয়ে তামান্না হঠাৎ থমকে গেল। পাশ থেকে পানির গ্লাস তুলতে গিয়ে ওরা হঠাৎ কেঁপে উঠল। বিষয়টা তামান্না খেয়াল করেছে। ভাবি, আপনি ঠিক আছেন? তামান্নার কণ্ঠে উদ্বেগ। ওরা জবাব দিল না, কিংবা জবাব দেওয়ার মতো অবস্থায় নেই সে। তার মুখটা হঠাৎ ফ্যাকাশে হয়ে এসেছে, চোখের পাতা ভারী, হাঁটু কেঁপে উঠল হঠাৎ। তামান্না কিছু বলার আগেই ওরার এতটুকু দেহটা ধপ করে নিচে পড়ে গেল। তামান্না আতকে উঠে ছুটে গেল তার কাছে। ভাবি, ভাবি চোখ খুলুন। হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে ওরার। নিঃশ্বাস চলছে কিন্তু খুব ধীরে, যেন এক একটা নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আরিশ তখন নিজের ঘরে রেডি হচ্ছিল। কেমন হই হুল্লোড়ের শব্দ শুনে দরজা খুলতেই তামান্না চিৎকার ভেসে এলো কানে। এরই মধ্যে তামান্নার ডাক শুনতে পেল আরিশ। ভাইয়া জলদি আসেন, ভাবি, ভাবি অজ্ঞান হয়ে গেছে। তামান্নার কথায় সবকিছু এলোমেলো হয়ে গেল আরিশের। ছুটে ডাইনিং রুমে গেল সে। তামান্না ঘাবড়ে গিয়ে ওড়না দিয়ে ওরার মুখে পাখার মতো করে বাতাস করছে। ইতিমধ্যে ডাইনিং রুমে পৌঁছে গেছে আরিশ। সে মেঝেতে হাঁটু গেড়ে বসে ওরার মাথা নিজের কোলে তুলে নিয়ে বলল। পানি নিয়ে আয়। রুমে পানি আছে কিনা জানি না, কপালে জলপট্টি দিতে হবে। তামান্না আরিশের কথা মতো পানি আনতে গেল। আরিশ এক মুহূর্ত দেরি করলো না। পকেট থেকে ফোন বের করে স্ক্রিন ট্যাপ করে বলল। ডক্টর রাহেন, জরুরি এখনই আমার বাসায় আসুন। এক মুহূর্ত দেরি করবেন না। ওপাশ থেকে কিছু বলতে আরিশ কণ্ঠ চেপে বলল। আমিও লোক পাঠাচ্ছি আপনাকে আনতে, সময় নষ্ট করবেন না। আমার ওয়াইফ সেন্সলেস হয়ে গেছে। কথা শেষে ওরাকে কোলে তুলে নিয়ে বেডরুমের দিকে এগুলো আরিশ। তামান্না পিছু পিছু পানির গ্লাস ও বাটি নিয়ে যাচ্ছে। সাবিহা ও তাসলিমের দূরে দাঁড়িয়ে সবকিছু দেখছে কেবল। চল তো একবার গিয়ে দেখে আসি, নয়তো পরে আবার আরিশ কিছু মনে করতে পারে। রাগে অসহ্য লাগছে সাবিহা। সবসময় আরিশকে সমীহ করে চলতে হচ্ছে তাদের। এই অনুগত্য ভালো লাগে না তার। চলো দেখি কি হলো বেদের। বাচ্চা কাচ্চা হবে না তো? মায়ের এমন কথায় চমকালো সাবিহা। কিছুটা উত্তেজিত হয়ে বলল। আরে না, তা হবে কিভাবে? ওদের মধ্যে তো স্বামী স্ত্রীর সম্পর্কই নেই। সেদিন অরার জামা কাপড় চেঞ্জ করার জন্য তামান্নাকে ডেকেছিল আরিশ। সব কিছু ঠিকঠাক থাকলে বউয়ের পোশাক বদলাতে অন্য কাউকে কি ডাকতো?
তাও ঠিক, তোর কথায় যুক্তি আছে, চল চল। হুম। অরাকে কোলে তুলে সোজা নিজের রুমে নিয়ে এসেছে আরিশ। তামান্না হাতে বাটি আর পানির গ্লাস নিয়ে আসছে। আরিশ অরাকে বেডে শুইয়ে দিয়ে কপালে ঠান্ডা পানির পট্টি চেপে ধরল। নিজেকে দরজার সামনে দাঁড়িয়ে থাকো, ডক্টর এলে সোজা রুমে নিয়ে আসবে, লেট করবি না। তামান্না মাথা নেড়ে দ্রুত পা চালিয়ে ঘরে বেরিয়ে গেল। ওরা প্লিজ চোখ খোলো পাখি। অরার কোনো প্রতিক্রিয়া নেই। আরিশের অস্থির লাগছে, এতটা অস্থির এ জীবনে কখনো লাগেনি তার। কেমন মস্তিষ্ক ফাঁকা হয়ে আসছে। অরার কপালে গালে পরপর কয়েকটা চুমু খেলো সে, চোখ টলমল করছে তার। এই ওরা, কি হয়েছে তোমার? কথা বলো আমার জান বাচ্চা। দেখো এই রকি ভুট্টা কেমন ভয় পাচ্ছে। তার হামিংবার্ডকে হারানোর ভয় পাচ্ছে তার। একটিবার কথা বলো প্লিজ। আরিশ একা একা বকতে লাগলো। সাবিহা ও তাসলিমা ঘরে এলেন। আরিশকে এমন বিধ্বস্ত অবস্থায় দেখে দুজনেই ভীষণ অবাক হয়েছে, তবে কেউ কোনো কথা বলছে না। কি জানি আরিশের মন মেজাজ কেমন। কিছু জিজ্ঞাসা করলে যদি ফোঁস করে উঠে, তার থেকে চুপ করে দাঁড়িয়ে থাকাই বেটার। 15 মিনিট পর ডাক্তার রায়হান আরিশের রুমে প্রবেশ করলেন। চোখে মুখে ক্লান্তি, কিন্তু আরিশের ফোন পেয়ে তিনি সব ফেলে চলে এসেছেন। মিস্টার আরিশ, কোথায় রকি? এইদিকে দ্রুত দেখুন প্লিজ, এখনো জ্ঞান ফিরেনি। ডাক্তার কাছে গিয়ে অরার প্রেশার মাপলেন, পালস চেক করলেন, একদম পেশাদার ভঙ্গি। তারপর মুখ গম্ভীর করে বললেন, ব্লাড প্রেশার বেশ নিচে নেমে গেছে, হিমোগ্লোবিন সম্ভবত খুব কম। অ্যানিমিয়ার কারণে এমনটা হতে পারে। এখন একটা ইঞ্জেকশন দিচ্ছি, স্যালাইন দিতে হবে একটু পরে। ইঞ্জেকশন দেওয়ার পর প্রেশার একটু উঠুক, তারপর স্যালাইন। এরপর কিছু ব্লাড টেস্ট লাগবে নিশ্চিত হওয়ার জন্য। আরিশ ঠোঁট কামড়ে ধরে চুপচাপ দাঁড়িয়েছিল। ঠিক আছে, আপনার যা ইচ্ছা ওষুধ দিন, কিন্তু আমার ওরাকে ঠিক করুন প্লিজ। আপনি শান্ত হন। ইঞ্জেকশন দেওয়ার কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরে আসবে ওনার। তারপর আমি নার্সকে পাঠিয়ে স্যালাইন দেওয়ার ব্যবস্থা করব। ওকে। ডাক্তার তার কাজ করতে থাকলেন। আরিশ চুপচাপ দাঁড়িয়ে আছে। কই, এর আগেও তো ওরা শরীর খারাপ হয়েছে। সেই শরীর খারাপের কারণ অবশ্য আরিশ নিজেই। তখন তো এত কষ্ট হয়নি ওরার জন্য, অস্থির লাগেনি তার। তবে আজ কি হলো? অরার অসুস্থতায় আরিশের গোটা দুনিয়া যেন অন্ধকার লাগছে। মনে হচ্ছে আরিশের প্রাণ পাখিটা আবারও অরার ভেতর বসবাস করছে। লম্বা নিঃশ্বাস ছাড়লো আরিশ। অরার মাথার পাশে বসে কপালে হাত রাখলো একবার। এর মধ্যে ডাক্তার অরাকে ইঞ্জেকশন দিয়েছেন। আপাতত আমার কাজ শেষ মিস্টার আরিশ, নার্স পাঠিয়ে দেব। স্যালাইন দেওয়ার পর কিছুটা স্টেবল হবে আশা করি। তবে আগামীকাল অবশ্যই চেম্বারে নিয়ে আসবেন। ওকে ডক্টর, থ্যাংক ইউ। নো, ইটস মাই ডিউটি। আসছি আমি। ওকে। ডাক্তার চলে গেলেন। সাথে সাথে সাবিহা ও তাসলিমা ঘর থেকে বেরিয়ে গেলেন। তামান্না দরজার বাইরে দাঁড়িয়েছিল এতক্ষণ। ডাক্তারের সাথে সাথে নিচে গেল মাত্র। আরিশ তীর্থের কাকের মতো অপেক্ষা করে বসে আছে, কখন অর্ডার জ্ঞান ফিরবে। মেয়েটার চোখ মুখ কেমন ফ্যাকাশে লাগছে। বিয়ের পর থেকে নিজের দিকে কোনো খেয়াল রাখেনি সে, আর রাখবে কিভাবে? দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো আরিশ। তার জন্যই আজ অরার এই হাল। ঠিকমতো যত্ন নিলে মেয়েটার এমন অবস্থা হতো না। অরার কপালে সময় নিয়ে চুমু খেলো আরিশ, মাথায় হাত বুলিয়ে দিতে থাকলো। জ্ঞান ফিরছে অরার। আরিশ পাশে শুয়ে আঙ্গুল দিয়ে তার ছোট চুলগুলো মুখের উপর থেকে সরিয়ে দিচ্ছে। ঠোঁটের কোণে একটুকু মুচকি হাসি। এক দৃষ্টিতে তাকিয়ে আছে অরার শান্ত মুখটার দিকে। নড়ে চড়ে উঠল মেয়েটা। পুরো চোখ না মেলেও বুঝে গেল আরিশ আছে একেবারে কাছে। অরা চোখ বন্ধ রেখে ধীরে ওর বুকের ভেতর ঢুকে গেল, চুপচাপ নিরাপদে। হামিংবার্ড, তুমি ঠিক আছো তো? অরার সংক্ষিপ্ত উত্তর। আরিশের বুকের মাঝে লুকিয়ে আছে সে। আরিশ এখনো মাথায় হাত বুলিয়ে যাচ্ছে। সত্যি ঠিক আছো তো? হ্যাঁ ঠিক আছি। স্বস্তির নিঃশ্বাস ফেলল আরিশ। শরীর খারাপ নিয়ে রান্না করে গেছিলে কেন? তোমার যে অ্যানিমিয়া আছে সেটা তো বলোনি আগে। অরা মাথাটা একটু বের করে আস্তে আস্তে বলল, বলবো কিভাবে? আপনি তো আগে এতটা ভালো ছিলেন না। তার মানে আমি আগে খারাপ ছিলাম? না না, মানে আসলে অরার এলোমেলো কথাগুলো আরিশের ঠোঁটের স্পর্শে থেমে গেল। মায়া মায়া দৃষ্টিতে আরিশের পানে তাকিয়ে আছে সে। আজকে আরিশের ঠোঁটের স্পর্শ একদম আলাদা ছিল। শান্ত নরম ভালোবাসার ছোঁয়া, কোনো হিংস্রতা যন্ত্রণা ছিল না। ওরা কথা বলতে হবে না, এখন চুপচাপ শুয়ে থাকো। তামান্না নাস্তা দিয়ে গেলে খেয়ে নিও। আমাকে অফিসে যেতে হবে, সেটা তুমি জানো। তবে আমি তাড়াতাড়ি ফিরে আসবো। মনটা খারাপ হয়ে গেল অরার। লোকটা আরেকটু ভালোবাসলে কি হতো? আরেকটু ভালোবাসলে আজকে অফিসে যেত না হয়তো। অরার মনে অনুভূতিরা লুটোপুটি খাচ্ছে। ইচ্ছে করছে না আরিশকে ছাড়তে, কিন্তু কি আর করার। ঠিক আছে। আর শোনো, না গেলে ভালো মেয়ের মতো স্যালাইন দিতে হবে। চমকালো অরা, চোখ বড় বড় করে ফেললো। আমি ভয় পাই ওসব, কি ভয়ঙ্কর সুচ। এর চেয়েও কয়েক গুণ বড় সুচ যখন নিতে পারো, তাহলে এতটুকু সুচ নিতে পারবে। ইচ্ছে থাকতে হবে ভেবে।
ওরা লজ্জায় অন্যদিকে তাকিয়ে আছে। লোকটা মাঝে মাঝে বড্ড অসভ্য কথাবার্তা বলে। ওরার নীরবতা দেখে আবারও বলল আরিশ, আমি দুপুরের মধ্যে ফিরবো, তখন সাথে করে নাচ নিয়ে আসবো। বিকেলে স্যালাইন দেবে, আমি থাকবো পাশে, ঠিক আছে? ওরা ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। আরিশ ড্রেসিং টেবিলের সামনে গিয়ে নিজের চুলগুলো পরিপাটি করছে। আচ্ছা, গুড গার্ল, আমি গেলাম। টাটা। বাচ্চাদের মতো টাটা বলাতে হাসলো আরিশ, কিন্তু ওরা ঠিক বুঝতে পারল না সেটা। বেরিয়ে গেল আরিশ। বিছানায় গুটিসুটি মেরে শুয়ে রইল ওরা। দুপুরবেলা রহমান চৌধুরী এবং ফারুক চৌধুরী তাদের অফিসে বসে আছেন। বাতাসে কিছুটা গরম। শহরের ব্যস্ততা একটু দূরে থাকলেও অফিসে চারপূর্ণ পরিবেশ। জানালার বাইরে রোদ মৃদু ঝলমল করছে, তবে অন্তর্মহলে ঠান্ডা কৃত্রিম আলোয় ভরা। বড় একটা কাঠের টেবিলে চারিপাশে বসে আছেন তারা। পাশে এক কাপ কফি রাখা। সম্পর্কে তারা আপন ভাই। রহমান চৌধুরী বয়স 60-এর কাছাকাছি, আর ফারুক চৌধুরী বয়স 50 ছুঁই ছুঁই। রহমান এবং ফারুক আরিশের বিজনেস রাইভাল। দীর্ঘদিন ধরে আরিশের প্রতিদ্বন্দ্বী হিসেবে কাজ করছে তারা, কিন্তু কোনোভাবেই তারা আরিশকে টেক্কা দিতে পারছে না। তাদের সব কৌশল, পণ্য এবং মার্কেটিং স্ট্র্যাটেজি আরিশের সামনে দুর্বল হয়ে যাচ্ছে। তবে তারা শান্ত বসে থাকার পাত্র নয়। তাদের নিজেদের গোপন ব্যবসাও আছে, কিন্তু সেটা পুরোপুরি অবৈধ। তারা জানে যদি এসব কাজ ফাঁস হয়ে যায় তারা শেষ হয়ে যাবে। তবে এই মুহূর্তে তাদের একটাই লক্ষ্য, আরিশের ব্যবসাকে নষ্ট করে নিজের পথ পরিষ্কার করা। ফারুক কফি কাপের দিকে তাকিয়ে সিগারেট ধরিয়েছেন। ধোঁয়া তার মুখ থেকে বের হয়ে ছড়িয়ে পড়ছে। তিনি জানালা দিয়ে বাইরে তাকিয়ে বললেন, এই আরিশের কিছু একটা করা উচিত। তিনি একটা ঝাপসা হাসি দিলেন। সিগারেটের ধোঁয়া মৃদুভাবে বেরিয়ে যাচ্ছে। রহমান তার হাতে থাকা কিছু কাগজপত্র নেড়েচেড়ে বললেন, তুমি ঠিক বলেছ, তার ব্যক্তিগত জীবনই এখন আমাদের হাতিয়ার। এই বিষয়টা গুরুত্ব দিয়ে ভাবছি, তবে একটু সময় নেব। আমাদের পদক্ষেপ খুব সাবধানী হতে হবে। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল তো বাগাতেই হবে। তার কণ্ঠে ঠান্ডা এক ধরনের আক্রোশ। মনে হচ্ছে তার লক্ষ্য শুধু আরিশ নয়, তার সমস্ত পৃথিবী ধ্বংস করে দেওয়া। ফারুক হালকা মুচকি হাসি দিয়ে বললেন, আমাদের পরবর্তী পরিকল্পনা শুধু তার ব্যবসা নয়, তার জীবনের সবকিছু। একবার তার পারিবারিক সম্পর্কগুলো বিপদে পড়লেই তাকে একা পাওয়া যাবে, আর তখন আমরা চাইলে তাকে সহজেই টেক্কা দিতে পারবো। তিনি কফির কাপটা টেবিলের উপর রেখে আবারও সিগারেট ধরালেন। রহমান কাগজগুলো একপাশে সরিয়ে দিয়ে খোলামেলা স্বরে বললেন, তার ভালোবাসার মানুষদের কাছে যেতে হবে। পেছন থেকে আঘাত, আসলে সামনে দাঁড়িয়ে সে কিছুই করতে পারবে না। হ্যাঁ, শুনেছি নতুন বিয়ে করেছে। গ্রাম থেকে তার পরিবারও ঢাকায় এসে থাকছে। আগে তো একা ছিল, কিন্তু এখন তার পরিবার সাথে আছে। ফারুকের মুচকি হাসলেন রহমান। ঠিক আছে, এবার দেখা যাক। তারা দুজনেই চুপ করে গেল। খান ইন্ডাস্ট্রিকে পথে নামানোই যেন তাদের একমাত্র লক্ষ্য। বিকেলবেলা জানালার ফাঁক বলে নরম রোদ ঘরের ভেতর ছড়িয়ে পড়েছে। ওরা স্যালাইনের ব্যাগে এখন সামান্যই তরল বাকি। নিঃশব্দে ফোঁটা ফোঁটা করে নামছে শেষ কফোটা। আরিশ ওরার পাশে বসে আছে। সেই দুপুর থেকে এভাবে বইয়ের পাশে বসে থেকেছে সে। এক মুহূর্তের জন্য সরেনি। ওরা কাঁধের উপর দিয়ে মাঝে মাঝে চুপি চুপি তাকাচ্ছে আরিশের দিকে, তারপর আবার তাড়াতাড়ি চোখ সরিয়ে নিচ্ছে। এমনভাবে তাকাচ্ছে যেন ধরা পড়ে যাওয়ার ভয় কাজ করছে ভেতরে ভেতরে। লোকটা তো ভীষণ খারাপ, তবে এত কেয়ার করে কেন? তপ্ত নিঃশ্বাস ছাড়লো ওরা। ওরার যে কি হয়েছে সেটাই বুঝতে পারছে না বেচারি। ওরার জন্য সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে আরিশের আশেপাশে গেলে এ বুক ধকপক করে, নিঃশ্বাস যেন ঘন হয়ে আসে। আরিশের বলা কিছু কথা তো মাঝে মাঝে স্লো মোশনে শুনতে পায় সে। স্যালাইন শেষ, এসো সুইচটা খুলে দেই। চমকে উঠল ওরা। গলা এক ঢোক শুকনো নিঃশ্বাস গিলে আমতা আমতা করে বলল, নার্স আপু কোথায়? উনি তো চলে গেলেন। কেন? ভয় পেও না, আমি খুলে দিতে পারি। ওরা জানে পেছানো তার পক্ষে সম্ভব না, তবু স্বভাবে অল্প একটু পেছানোর চেষ্টা করলো, কিন্তু পেছনে এগোনোর মতো আর জায়গাও নেই। আরিশ তার সেই চেষ্টা দেখে মিটিমিটি হাসল। আপনি আপনি নার্সকে কল করুন। ওনার বাচ্চা নাকি কাজ ছিল, তাই আগে ভাগে আমাকে বলে চলে গেলেন। তাহলে ডক্টরকে কল করুন। আকস্মিক করা চুলগুলো শক্ত করে চেপে ধরলো আরিশ। চমকালো থমকালো ওরা। আরিশের এমন আচরণের কারণ বুঝতে পারছে না মেয়েটা। লোকটার চোখ মুখ লাল হয়ে যাচ্ছে। ডাক্তার কেন? আমি আছি না। আমার থেকে ডাক্তারের উপর বেশি বিশ্বাস তোমার? ওই ডাক্তার আর আসবে না। আগামীকাল মহিলা ডাক্তারের কাছে নিয়ে যাব। এখন চুপ করে বসে থাকো। আরিশের ধমক আর চুলের টানে ব্যথা পেয়ে ওরা আর কিছু বলল না। সব ভয় সব অস্বস্তি চেপে রেখে চুপচাপ বসে রইল সে। আরিশ ধীরে ধীরে ওরার হাতটা ধরলো। সূচটা বের করার জন্য অগ্রসর হলো সে। ওরা চোখ শক্ত করে বন্ধ করে আছে। এক ঝলক তাকালো আরিশ তার মুখের দিকে, তারপর এক নিঃশ্বাসে দ্রুত সূচটা বের করে ফেললো। মৃদু গোঙানির মতো একটা শব্দ বেরিয়ে এলো ওরার মুখ থেকে।
হঠাৎ করে সে ঝাঁপিয়ে পড়ল আরিশের বুকে। চমকে উঠল আরিশ। বুকের ভেতর কেমন করে ধক করে উঠল। ওরা এক হাতে শক্ত করে আঁকড়ে ধরেছে তার পিঠ, মুখটা ঠেকিয়ে রেখেছে আরিশের ঘাড়ে। তার উষ্ণ নিঃশ্বাস আর ঠোঁটের স্পর্শে যেন আরিশের শরীর জুড়ে বিদ্যুৎ ছড়িয়ে পড়ল। আরিশও ধীরে ধীরে নরম হাতে জড়িয়ে ধরল ওরাকে, তার ঘাড়ে এক মৃদু কামড় বসিয়ে দিল। আবারও ঘুমিয়ে উঠল মেয়েটা, তবু একটুও সরে এলো না। তখনই হঠাৎ হুঁশ ফিরল আরিশের। আমার লাগছে আরিশ। ওরার কণ্ঠে হালকা ব্যথার সুর। আরিশ নিষ্পৃহ গলায় বলল, কামড় দিলে যদি ব্যথা না লাগে তবে কামড় দেওয়া বা মানেই বা কি? মানে আমি ব্যথা পেলেও আপনি চালিয়ে যাবেন? ভ্রুকুচকে কিছুটা বিরক্ত গলায় বলল ওরা। আপনি আসলেই একদম পাগল, ক্রেজি একটা মানুষ। কিছুটা বিরক্তি প্রকাশ করে বলল ওরা। নিজেকে আরিশের থেকে দূরে সরিয়ে নিল। ভ্রুকুচকে তাকিয়ে আছে আরিশ। ওরা কি রাগ করলো? এই মেয়ে রাগ করতেও জানে? বাহ, ইন্টারেস্টিং। হেই হামিংবার্ড, তুমি কি আমার উপর রাগ করেছো? না, একদম না। রাগ করা তো আপনার জন্মগত অধিকার। আমি কেন রাগ করব? আপনার ইচ্ছে হলে আপনি কামড়ে দেবেন, ইচ্ছে হলে চুল ধরে টানটানি করবেন, আবার ইচ্ছে হলে জোর করে থেমে গেল ওরা, বাকিটুকু আর বলল না। হঠাৎ যেন সম্বিত ফিরে পেল। এক মুহূর্তে নিজেকে অপরিচিত লাগলো তার। এই রাগ, এই অভিযোগ, এসব কোথা থেকে এলো? অভিমান জমেছে মনে, নাকি ভালোবাসার কোনো অভাব? লোকে বলে যখন ধৈর্য ফুরিয়ে যায়, যখন ভালোবাসার ঘাটতি টের পাওয়া যায়, তখন নাকি মানুষ সহজেই রেগে যায়। হয়তো তাই হচ্ছে তার সঙ্গে। হয়তো সে ক্লান্ত, হয়তো সে অভিমানী। আরিশ এতক্ষণ অবাক নয়নে তাকিয়েছিল তার দিকে। ছোট্ট পাখিটা, এই হামিংবার্ডটা রাগলে এতটা সুন্দর লাগে সেটা আগে কখনো দেখতে পায়নি সে। কথা শেষ করে বউ পাখি। আরিশের গলায় এক ধরনের আদেশ মেশানো সুর। না, মানে কিছু না। লাজুক অথচ ধরা পড়ে যাওয়ার গলায় বলল ওরা। জোর করে আদর করব। চোখ কপালে তুলে তাকালো ওরা। শুকনো ঢোক গিলে আমতা আমতা করে বলল, আমি আমি অসুস্থ, শরীর খুব দুর্বল। তুমি না বললে তো আমি জানতেই পারতাম না। নাটু কেপনা মেশানো হাসিতে বলল আরিশ। থ্যাংক ইউ মিসেস ওরা। হঠাৎ যেন ওরা দ্বিধায় পড়ে গেল। লোকটা কি রেগে গেল তাই এমন করে কথা বলছে, নাকি সত্যি সত্যি মজা করছে? তেজরিন খান আরিশ মজাও করতে জানে। আপনি রাগ করেছেন? সন্দেহ মেশানো গলায় জিজ্ঞাসা করলো সে। হ্যাঁ, রাগ করেছি, কারণ আমার রাগ করা আমার জন্মগত অধিকার। আরিশ ওরার গাল টেনে হালকা টিপে দিয়ে বলল, আর অধিকারের জায়গায় আমি খুব কঠোর, সহজে ছাড় দিই না। গালে আরিশের স্পর্শে এক মুহূর্তে ওরা নিশ্চিত হলো আরিশ মজা করছে। তবু সে এক রহস্যময় মানুষ, এই ভালো এই খারাপ, কখন যে কি করে বলবে তা কেউ জানে না। ভালো, নরম স্বরে বলল ওরা। কিছুক্ষণ রেস্ট করো, আমি কি গোসল সেরে আসি। এখন? কণ্ঠে অজান্তেই লজ্জা মেশানো টান। তুমি চাইলে একটু পরে করতে পারি, উপযুক্ত কারণ দেখিয়ে। তারপর তুমি কি চাও? আরিশের দৃষ্টি যেন চুম্বুকের মতো। ওরা কিছু বলল না, শুধু চোখ নামিয়ে নিল। লোকটার সঙ্গে স্বাভাবিকভাবে কথাই বলা যায় না, সবসময় কেমন একটা রস ভরা বাঘ, যেন প্রতিটা বাক্যে ইশারার ফাঁদ। আরিশ ধীরে ধীরে তার পাশে এসে বসলো। ডান হাতের আঙ্গুল ঠোঁটে রেখে নিচের দিকে আলতোভাবে নামাতে শুরু করলো, একটানা, অতি ধীর লয়ে। ওরা শির দ্বারাবে এক অদ্ভুত শিহরণ নেমে গেল। চোখ বন্ধ করতে বাধ্য হলো সে। আঙ্গুলের নরম চলাচল যেন ওরার শরীর ছুঁয়ে নয়, আত্মা ছুঁয়ে যাচ্ছে। শরীরটা হালকা থরথর করে উঠছে, আর হৃদস্পন্দন যেন নিয়ম মানছে না। টু নাইট আই ওয়ান্ট জাস্ট টাচ ইউ। ওরা হঠাৎ চমকে তাকালো আরিশের দিকে, কিন্তু বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারলো না। ওই চোখ দুটো যেন তাকে গিলে ফেলতে চাইছে। নেশাগ্রস্ত পাষাণ নরম চোখ। ওরার দৃষ্টি নেমে এলো নিজেই। বুকের ভেতর কেমন ঝড় উঠেছে। আরিশ তার নীরবতার সুযোগ নিচ্ছে না, বরং ধীরে ধীরে তাকে অনুভব করছে। হাতের প্রতিটা স্পর্শে ওরার ত্বকে বিদ্যুৎ খেলে যাচ্ছে। ওরা যেন নিজেকে হারিয়ে ফেলছে, প্রতিরোধ করার সামর্থ্যটুকু হারিয়ে ফেলেছে। মাঝখানে আটকে গেছে না চাইতেও চাওয়া, না বলতে গিয়েও থেমে যাওয়া। আরিশ খুব সন্তর্পণে বুঝে শুনে ওরার ঠোঁট ছুঁয়ে ফেললো। একটা মৃদু কাঁপন ছড়িয়ে পড়লো ওরার ছোট্ট শরীর জুড়ে। চোখ দুটো নিজে থেকেই বন্ধ হয়ে গেল তার। সে আর কিছুই ভাবতে পারলো না, শুধুই অনুভব করলো। দুই হাতে জড়িয়ে ধরলো আরিশকে। আরিশ থেমে গেল হঠাৎ, হতবাক হয়ে অনুভব করলো এই প্রথম ওরা তাকে নিজে থেকে আলিঙ্গন করেছে। বুকের গভীর এক অদ্ভুত প্রশান্তি ভর করলো তার, যেন এটাই ছিল তার চাওয়া বহুদিনের কাঙ্ক্ষিত মুহূর্ত। ওরার অবস্থা তখন দিখারা পথিকের মতো, কিছুই বুঝতে পারছে না কি করেছে, কি করবে। এক অচেনা ঘোরে ডুবে আছে, যে ঘোরে যুক্তি নেই, আছে শুধু হৃদয়ের স্পন্দন। কি হলো? আরিশের প্রশ্নে অন্যদিকে ফিরে তাকালো সে। ঘন ঘন নিঃশ্বাস ফেলে নিজেকে ধাতস্থ করে নিতে কয়েক মিনিট সময় লাগলো তার। আরিশ মিটিমিটি হাসছে। ওরাকে বশ করার মন্ত্র শিখে ফেলেছে যেন সে। জোর করে নয়, এবার অন্যভাবে কাছে টানবে ওরাকে। হামিংবার্ড, কিছু লাগবে? না। মুচকি হেসে বসা থেকে উঠে দাঁড়ালো আরিশ। ওয়াশরুমের দিকে এগুতে এগুতে বলল, তখন বলেছিলে আমি জোর করে আদর করি, এখন আমি বলছি তুমি নিজে থেকেই আমার কাছে আসবে। আমি তোমাকে বাধ্য করব আমার কাছে আসার জন্য।
ওরা চুপচাপ বসে রইল। মুহূর্তটা যেন স্থির হয়ে আছে তার ভেতর। কি হয়েছিল একটু আগে সেটাই বিশ্লেষণ করতে ব্যস্ত মন। এই কি দুর্বলতা, এই কি আকর্ষণ, নাকি নিছকই এক মানসিক বিভ্রান্তি? একটা ভয় ধীরে ধীরে গা বেয়ে উঠছে। সে কি সত্যি একটু আগে রাগী ভূতটার প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিল? মাথা নাড়িয়ে নিজেকে ধমক দিল ওরা। না, এই লোককে ভালোবাসা যায় না। যে মানুষ চোখের পলকে বদলে যায়, যে রাগের মাথায় একদিন খুন করেও ফেলতে পারে, তার প্রতি টান মানে আত্মঘাতী প্রবণতা। ওরা নিঃশ্বাস ফেলল ধীরে, নিজেকে বোঝানোর চেষ্টা করলো। সবই হরমোনের খেলা, প্রেম না। ঠান্ডা মাথায় ভাব ওরা, এই লোক একটা বিপদ। আচমকা ফোনের রিংটোনের শব্দে নড়ে চড়ে উঠল ওরা। রনি কল করেছে। ওরা ওয়াশরুমের দিকে উকি দিল একবার। না, আরিশ মাত্রই ওয়াশরুমে ঢুকলো, নিশ্চয়ই বের হতে সময় লাগবে। ওরা লম্বা নিঃশ্বাস ফেলে কল রিসিভ করল। কি রোরো, এইভাবে ভুলে গেলি? না রে, জানিসই তো সব। হ্যাঁ, সবই জানি। আকাশের থেকে সব কিছু শুনেছি। সে যাই হোক, যেটার জন্য এতদিন অপেক্ষা করছিলাম, আজকে ওটার রেজাল্ট বেরিয়েছে। আমার মনে হয় লেখাপড়া হবে না রনি। ওমা, কেন? তোর অত হাইফাই বড়লোক বর, অথচ তোকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে না? চুপ করে রইল ওরা। কিসের জন্য এমন কথা বলেছে সে, তা তো রনি জানে না। যেখানে তালহা ভাইকে নিয়ে আরিশের এত সমস্যা, সেখানে কিভাবে ভার্সিটিতে যেতে দিবে? ওরাকে চুপ থাকতে দেখে রনি বলল, একবার কথা বলে দেখিস, চেষ্টা তো অন্তত কর। লেখাপড়া ছাড়া গতি নেই ভাই। নিজের ভালো বোঝার চেষ্টা কর। লেখাপড়া আজীবন সাথে থাকবে, মানুষ থাকুক বা না থাকুক। বিশেষ করে মেয়েদের আত্মনির্ভরশীল হওয়া জরুরি। জব না করলে করবি না, কিন্তু লেখাপড়া জানা থাকলে কখন কাজে লাগে বলা যায় না। রনির কথাগুলো ফেলে দেওয়ার মতো না। ওরা গভীর মনোযোগ দিয়ে সব কথা শুনছিল এতক্ষণ। ঠিক আছে, আমি আরিশকে বলে দেব, যদিও তিনি রাজি হবেন না, কিন্তু বলবো। ঠিক আছে, রাখছি। পরে তোর সুবিধা মতো কল দিস না হয়। ওকে, বাই। বাই। কথা শেষ হতে হঠাৎ এক ধরনের অস্বস্তি গ্রাস করলো ওরাকে, যেন কারো দৃষ্টি তাকে ছুঁয়ে যাচ্ছে নীরবে। ভয়ে ভয়ে পাশ ফিরতেই চোখে পড়ল আরিশ। সাদা তোয়ালে জড়ানো ভেজা উন্মুক্ত শরীর, ওরার গলা শুকিয়ে এলো। এই চেহারায় আরিশকে সে বহুবার দেখেছে, তবু আজ যেন আলাদা লাগছে। নিজের ভেতর জন্ম নেওয়া আকাঙ্ক্ষাটা সামলানো দুষ্কর হয়ে উঠছে। ইচ্ছে করছে ওকে জড়িয়ে ধরে ঠোঁট ছুঁয়ে দিতে, একবার দুবার, হয়তো তার চেয়েও বেশি। কিন্তু সেই ইচ্ছেগুলোকে অগোচরে গিলে ফেলে চুপচাপ বসে থাকে সে, নিজেকেই বোঝাতে চায় এই আকাঙ্ক্ষা একেবারেই নিজের ভ্রম। কে কথা বলছিল ফোনে? আরিশের কথায় হুঁশ ফিরল ওরার। আচমকায় একরাশ আতঙ্ক ঘিরে ধরলো তাকে। নিশ্চয়ই আরিশ কিছু একটা করবে এখন, হয়তো ফোন ভেঙে ফেলবে, নয়তো জোর করে কিছু। বারবার নতুন ফোন ব্যবহার করতে ভালো লাগে না ওরার। রনি আমার ক্লাসমেট, ইউনিভার্সিটিতে যাওয়ার কথা বলছিল। ওরা সবাই সুস্থ হও, তারপর নিয়ে যাব। ওরা বিস্ময়ে আবারও শুধালো, কি? বললাম তো, তুমি সুস্থ হও, তারপর ভার্সিটিতে নিয়ে যাব। ওরা খুশিতে বসা থেকে উঠে এক প্রকার লাফিয়ে আরিশের গলা ধরে তার কপালে চুমু খেলো। আরিশ যেন বরফের মতো জমে গেল তাতে। আকস্মিক ঘটনায় ওরা নিজেও ভ্যাবাচাকা খেয়ে তাকিয়ে আছে। কি করলো এটা? আসলে আমি, মানে, আমার ভুল হয়েছে। ওরা দূরে সরতে চাইলে আরিশ তার কোমরে হাত রেখে নিজের বুকের সাথে মিশিয়ে ফেললো। তুমি আমাকে কিস করলে হামিংবার্ড, নিজে থেকেই। এই প্রথম, আরেকটা করবে প্লিজ? আরিশের কোমল শান্ত কণ্ঠস্বর শুনে ওরার মনটা কেমন আকুপাকু করছে। আর সত্যি বলতে আরিশ কিভাবে সদ্য গোসল করে আসা অবস্থায় দেখে ওরা নিজেও কিছুটা দুর্বল অনুভব করছিল। আরিশ কপালে কপাল ঠেকে ফিসফিস করে বলল, প্লিজ হামিংবার্ড, গিভ মি এ কিস। কণ্ঠে এমন এক অসহায়তা যা ওরার বুকের ভেতরটা কেঁপে তুলল। আরিশের ঠোঁট ছুঁয়ে গেল ওরার কপালে। জোর করে যতই যা করুক ওরার স্পর্শ পাবে না সে, আর পেলেও তাতে কোনো অনুভূতি থাকবে না, এটা আরিশ ভালো করে জানে। আজকের আরিশ যেন ভিন্ন। এক টুকরো ভালোবাসার আশায় মরুভূমির মতো শুকনো হৃদয়টা বাড়িয়ে দিয়েছে সে। ভালোবাসার কাঙাল সে। ওরার মায়া হলো তার উপর। চোখ বন্ধ করে নিঃশ্বাস আটকে রাখার মতো সাহস জড়ো করে ধীরে আরিশের ঠোঁটে চুমু দিল সে। স্বস্তির নিঃশ্বাস ছাড়লো আরিশ। লজ্জায় আরিশের বুকে মুখ গুজে ফেললো ওরা। বিশ্রাম নাও, সন্ধ্যায় পার্টি আছে। ওরাকে কোলে করে বিছানায় শুইয়ে দিল। ভ্রু উঁচিয়ে শুধালো ওরা, কিসের পার্টি? বউ নিজে থেকে কিস করেছে, সেই আনন্দে পার্টি দেবো। বাড়ির লোকজনই থাকবে, আর তালাকে তোমার বাবা মা আর নয়নাকে নিয়ে আসতে পাঠাবো। আজকে যেন ওরার চমকানোর পালা। এক এক করে আরিশের আচরণে কেবল চমকেই যাচ্ছে সে। ভার্সিটিতে যেতে দেওয়া, বাবা মাকে নিয়ে আসতে চাওয়া, সবকিছুই স্বপ্নের মতো লাগছে ওরার। আরিশ ওরার চোখ মুখ পর্যবেক্ষণ করে হেসে বলল, সেই খুশিতে কি আরেকটা কিস করবে?
ফিক করে হেসে উঠল ওরা। আরিশও হাসতে হাসতে ওয়ার্ড্রপের দিকে এগুলো চেঞ্জ করে নিচে যেতে হবে। সন্ধ্যায় পার্টি মানে অনেক কাজ বাকি। মাগরিবের আজান দিচ্ছে। দ্রুত পা চালিয়ে হাঁটছে নয়না। আজকে বাস স্ট্যান্ড থেকে রিক্সা পায়নি বলে হেঁটে বাসায় যেতে হচ্ছে তাকে। বাসা থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত প্রায় 15 মিনিটের পথ, তবে রিক্সা করে গেলে কম সময় লাগে। এমনিতেই সন্ধ্যা হয়ে গেছে, তার উপর একা না চাইতেও কিছু অনাকাঙ্ক্ষিত ভয় মনে উকি দিচ্ছে তার। দম আটকে আসছে যেন। হঠাৎ থমকে দাঁড়ালো নয়না। একটা গাড়ি থেমেছে ওর পাশে। ভয়ে কলিজা শুকিয়ে এলো নয়নার। গাড়ির জানালার দিকে তাকালো একবার। গাড়িতে উঠে এসো নয়না, তোমাদের বাসায় যাচ্ছি আমি। স্বস্তির নিঃশ্বাস ছাড়লো নয়না। এটা তালহা ভাই। গাড়ির দরজা খুলে দিয়েছে তালহা। নয়না মুচকি এসে তালহার পাশের সিটে বসলো। গাড়ি চলতে শুরু করেছে আবার। হঠাৎ আপনি এলেন? তোমার দুলাভাইয়ের হঠাৎ মনে হলো তোমাদেরকে নিয়ে যাওয়া দরকার। নিয়ে যাবেন মানে? কোথায়? ধুর, অর্ধেক কথা বললে বুঝবে কিভাবে? বিকেলেই হুট করে ভাইয়া বলল সন্ধ্যায় বাড়িতে একটা পার্টি আছে, ভাবিমার মন ভালো হবে। ভাবিমার মন ভালো হবে যদি তোমাদেরও আনা হয়। তাই ভাইয়া আমাকে পাঠিয়েছে তোমাদের নিয়ে যেতে। আন্টির সাথেও অলরেডি কথা বলে নিয়েছি। ভাবি মা? তালহা জোরে হেসে উঠল। হ্যাঁ, আমার ভাইয়ের আদেশ। তার বউকে ভাবিমা বলে ডাকতে হবে। প্রচুর টক্সিকনি, সাথে ওভার পজিটিভ। আচ্ছা বুঝলাম, কিন্তু মা কি বলেছে? পার্টিতে যাবে সবাই? হ্যাঁ বললেন বলেই তো নিতে এলাম আমি। নয়না বেশ খুশি হলো। হাসি হাসি মুখে বলল, আমি আজ আপুর সাথে থেকে যাব। বেশ, যেও। আচ্ছা। সন্ধ্যা নেমেছে খানবাড়িতে। আর আজকের পরিবেশ যেন একটু ভিন্ন। উৎসবের আমেজ চারিদিকে। যদিও বাইরের অতিথি প্রায় নেই বললেই চলে। এসেছে কেবল মেহরাব আর অরার বাবার বাড়ির লোকজন। আসার কথা ছিল, হয়তো কিছুক্ষণের মধ্যে চলে আসবেন তারা। নিজেদের মধ্যে এক ঘরোয়া পার্টির আয়োজন করেছে আরিশ। হলরুমে এক কোণে নীরবে দাঁড়িয়ে আছে সাবিহা। পরনে তার ছড়িয়ে পড়া সাদা গাউন, যেন রাতে নিঃশব্দতা ছুঁয়ে আসা কোনো শুভ্র মেঘ। খোলা চুলগুলো নরম ঢেউ খেলে পড়েছে কাঁধের উপর। চোখে এক ধরনের নির্লিপ্ত ভাব, তবু যেন অনেক না বলা কথা লুকিয়ে আছে দৃষ্টিতে। রাত পোহালেই চেনা শহর, দেশ ছেড়ে অন্য দেশে পাড়ি দিতে জমাতে তাকে। সাবিহার কানাডা যাওয়ার সব ব্যবস্থা করে ফেলেছে আরিশ। এতে অবশ্য তাসলিমা খাতুন খুশি হয়েছেন, কারণ লাভ ক্ষতির হিসাবটা তিনি বেশ ভালো বোঝেন। আরিশকে যে কখনোই সাবিহার সাথে জড়ানো যাবে না, এটা তিনি বুঝে গেছেন। আরিশ আর 5টা ছেলের মতো নয় যে ওরা চলে গেলেও সাবিহাকে বিয়ে করে নিবে। সে যখন একবার বলেছে সাবিহা কেবল তার কাজিন, সুতরাং এটাই শেষ কথা। তাই তাসলিমাও সব কিছু মেনে নিয়েছেন। কানাডা গিয়ে লেখাপড়া করলে সাবিহারই ভালো ভালো চাকরি করতে পারবে, ভালো পরিবারে বিয়ে হবে। এর চেয়ে বেশি আর কি চাই? হেই বিউটি কুইন, কেমন আছো? আচমকা মেহরাবের কণ্ঠে চমকে উঠল সাবিহা। বিরক্তি লুকিয়ে কিছুটা অনিচ্ছায় উত্তর দিল, ভালো। আপনি? সুন্দরী নারী আশেপাশে থাকলে পুরুষ মানুষের মন মেজাজ সবই ভালো থাকে। ভ্রু কুচকে তাকালো সাবিহা। সৌন্দর্যের প্রশংসায় সব নারী যে পুরোপুরি পটে যায় তা নয়, তবে সে একেবারে খুশিও হয়নি তেমনটা না। আধখানা হাসি যেন ঠোঁট ছুঁয়ে গেল সাবিহার ঠোঁটের কোণে। হো, তাই বুঝি ইঞ্জিনিয়ার সাহেব? জি হ্যাঁ বিউটি কুইন। বয়স তো কম হলো না মশাই। এখন ফ্লার্টিং বাদ দিয়ে বিয়েটা করে ফেলুন। বিয়ে করছে না তো কেউ। কেন? কারণ আমার এখনো বিয়ের বয়সই হয়নি। সাবিহা হেসে ফেলল মৃদুস্বরে। মেহরাবকে সত্যি একদম একঘেয়ে বলা যায় না। লোকটা জটিল হলেও মজার। বেশ ভালো মজা করেন আপনি। তুমিও কিন্তু খুব ভালো কুবুদ্ধি আটতে পারো। হাউ ডেয়ার ইউ! আপনি কিভাবে বুঝলেন আমি কোনো কুবুদ্ধি করছি? আরে কুল ডাউন বিউটি কুইন, তুমি জানো আমিও জানি। আজ তুমি একটা শেষ চেষ্টা করছো, একটা মরণ কামড়। পেশায় ইঞ্জিনিয়ার হলেও মানুষের মনের দিকটাও বোঝার চেষ্টা করি আমি। আরেকটা কথা বলি, তুমি যাই করো না কেন, আরিস তোমার হবে না। ওরা চলে গেল না। একটু থেমে মেহরাব আবারও বলল, আমি আরিশকে চিনি, খুব ভালো চিনি। ও নিজেও জানে না সে ওরাকে কতটা গভীরভাবে ভালোবাসে। সুতরাং সাবধান, নিজের ক্ষতি করে বসো না। আজ তুমি যা করতে চাও তা যদি করো, কাল হয়তো কানাডা নয়, গ্রামের বাড়িতেও ঠাঁই পাবে না। মেহরাবের কথায় সত্যি একটু ঘাবড়ে গেল সাবিহা। ওর কণ্ঠে যেমন ছিল হালকা ঠাট্টা, তেমনি ছিল অদ্ভুত এক সতর্কবার্তা। কথা শেষ করে মেহরাব মুচকি হেসে ধীরে ধীরে ভিড়ের ভেতর হারিয়ে গেল। সাবিহা স্থির দাঁড়িয়ে রইল। মনে মনে প্রশ্ন করল নিজেকেই, যদি সত্যিই ওরাকে আঘাত করতে গিয়ে নিজের সর্বনাশ করে ফেলে, যদি সব পথ বন্ধ হয়ে যায় তার জন্য। আজ যেন মেহরাব তাকে তার অবস্থানটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল। সে কি পারবে অজপাড়া গায়ে পড়ে থাকতে? একঘেয়ে
শ্বাসরুদ্ধ করা জীবন? না, তা কখনোই না। তার চেয়ে বরং বিদেশের আরামদায়ক আধুনিক জীবন হাজার গুণে ভালো। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল সে। তারপর চারিপাশে চোখ বুলি আরিশকে খুঁজতে লাগলো। কয়েক কদম সামনে এগুতেই ওর চোখে পড়ল আরিশ। আলো আধারির মাঝে একপাশে চুপচাপ দাঁড়িয়ে। সাবিয়ার চোখ ছলছল করে উঠল। পার্টি শেষ হলে সে আরিশের সঙ্গে কথা বলবে, এই সিদ্ধান্ত নিয়ে নিজের মনটাকে শক্ত করলো সে। দরজার দিকে তাকিয়ে আছে অরা, পরনে তার লাল টুকটুকে গাউন। আরিশ তার থেকে একটু দূরে দাঁড়িয়ে মেহরাবের সাথে কথা বলছে। অরার মনটা তার বাবার বাড়ির লোকজনের জন্য ছটফট করছে। তামান্না খাবার দাবার রেডি করে ট্রেতে করে নিয়ে আসছে এদিকে। তামান্না একা খাবার দাবার জুসের ব্যাপার সামলাতে পারবে না বলে জলিলকেও ডাকা হয়েছে আজ। তবে ওরা ভুলেও কারো দিকে একবারের পর দ্বিতীয়বার তাকায়নি আজ। লোকটা যথেষ্ট ভালো হয়ে গেছে, পড়াশোনা করতে দেবে বলেছে, বাবার বাড়ির লোকজনকে দেখার ব্যবস্থা করে দিচ্ছে, এতেই খুশি ওরা। হ্যাঁ, আরিশ একটু পাগলাটে স্বভাবের, তবে অতটাও মন্দ না। আর আরিশের দিকে এসব ভাবছিল ওরা। কখন যে আরিশ ওর সামনে এসে দাঁড়ালো সেসব টেরই পায়নি সে। হাতে তুড়ি বাজিয়ে বলল আরিশ, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।